স্বাগত নিউজ 24 গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছে আমি মাহমুদা মুনি। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। বিশ্বজুড়ে ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণায় অস্থির বৈশ্বিক শেয়ার বাজার। দোলাচলের মিত্ররাও বিশ্ব নেতাদের কড়া সমালোচনা। ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারে মিয়ানমারের সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা। উদ্ধার অভিযানে নেমেছে চীন, রাশিয়া ও ভারতের কর্মীরা। এবং প্রতিরক্ষা মন্ত্রীর পর এবার গাজা দখলের হুমকি নেতানিয়াহুর। উপত্যকা জুড়ে ইসরায়েলি হামলা, নিহত আরও ৮০ ফিলিস্তিনি। দেখছিলেন শিরোনামগুলো, এবার বিস্তারিত। কানাডা, মেক্সিকোর পর এবার বাংলাদেশি পণ্যের উপর ৩৭% শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র। বুধবার স্থানীয় সময় বিকেলে হোয়াইট হাউসের রোজ গার্ডেনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ট্রাম্প। এতদিন দেশটিতে বাংলাদেশি পণ্যের উপর গড়ে ১৫% করে শুল্ক ছিল। অতিরিক্ত শুল্কের কারণে দেশের রপ্তানি বাজার, বিশেষ করে পোশাক খাতে নেতিবাচক প্রভাব পড়বে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। ট্রাম্পের এমন সিদ্ধান্তে এরই মধ্যে এশিয়ার শেয়ার বাজারে ব্যাপক দরপতন ঘটেছে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার মসনদে বসার পর থেকেই বিশ্বজুড়ে বাণিজ্য যুদ্ধের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। এমনকি মেক্সিকো, কানাডা, চীনের ওপরও শুল্ক আরোপ করেন তিনি। এবার নজর পড়ল এশিয়ার দেশগুলোর উপর। বুধবার বিকেলে হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে বাংলাদেশি পণ্যের ওপর ৩৭% শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগে গড়ে 15% থাকলেও এক ধাক্কায় তা 17% বাড়ানোর কথা জানান তিনি। আজ খুব ভালো খবর থাকবে। এই দিনের জন্য যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে অপেক্ষা করছে। দশকের পর দশক ধরে যুক্তরাষ্ট্র বাণিজ্য বাধার মুখে রয়েছে। আজকের দিনকে আমেরিকান শিল্পের পুনর্জন্ম এবং আমেরিকাকে আবার সম্পদশালী করার দিন হিসেবে স্মরণ করা হবে। বাংলাদেশের প্রধান দুই রপ্তানি বাজারের একটি যুক্তরাষ্ট্র। দেশটিতে বছরে বাংলাদেশি তৈরি পোশাকই রপ্তানি হয় প্রায় $8.4 বিলিয়ন। নতুন করে উচ্চমাত্রার শুল্ক আরোপে এই খাতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে এমন আশঙ্কা করছেন বিশ্লেষকরা। শুধু বাংলাদেশি নয়, রয়েছে ভারত, চীন ও পাকিস্তানের নামও। দেশগুলোর উপর যথাক্রমে ২৬, ৩৪ ও ২৯% কর আরোপ করা হয়েছে। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের পণ্যের ওপর 20%, ভিয়েতনামের পণ্যের ওপর 46%, শ্রীলঙ্কার ওপর 44%, তাইওয়ানের ওপর 32%, জাপানের ওপর 24%, দক্ষিণ কোরিয়ার ওপর 25%, থাইল্যান্ড সহ অন্যান্য দেশের পণ্যের ওপরও শুল্ক আরোপ করা হয়েছে। ট্রাম্পের এমন ঘোষণার পর থেকেই এশিয়ার শেয়ার বাজারে ব্যাপক দরপতন ঘটেছে। জাপানের নিক্কেইর গড় শেয়ার সূচক 0.67% কমেছে। এছাড়া হংকংয়ের বেঞ্চমার্ক হ্যাংসেং সূচক কমেছে 1.43%। এদিকে মার্কিন প্রেসিডেন্টের এমন সিদ্ধান্তে নিন্দার ঝড় বইছে আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে। একে বাণিজ্য যুদ্ধের সঙ্গে তুলনা করেছেন বিশ্ব নেতারা। এমনকি এতে কোনো দেশের জন্যই ভালো কিছু বয়ে আনবে না এমন সতর্ক বার্তাও দেন কেউ কেউ। যদিও ট্রাম্প প্রশাসনের দাবি, যুক্তরাষ্ট্র সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হলেও দীর্ঘমেয়াদী লাভবান হবে। আফরিন মৌ, নিউজ 24। যুক্তরাষ্ট্রে পণ্য আমদানির ওপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাড়তি শুল্ক আরোপের ঘোষণার কড়া সমালোচনা করেছেন বিশ্ব নেতারা। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ইউরোপীয় ইউনিয়নের উপর ধার্য করা 20% শুল্ককে ভুল বলে আখ্যায়িত করেছেন। অন্যদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যালবানিজ বলেছেন, তার দেশের পণ্যের উপর 10% আমদানি শুল্ক ধার্য করাটা অন্যায্য। ডোনাল্ড ট্রাম্পের নতুন নীতিতে 5 এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা সব পণ্যের উপর 10% হারে আরোপিত শুল্ককে সর্বজনীন ভিত্তি হিসেবে ধরা হয়েছে। ইইউ, চীন সহ বিশ্বের প্রায় 60টি দেশ 9 এপ্রিল থেকে উচ্চমাত্রার এই শুল্কের কবলে পড়বে। বাংলাদেশি পণ্যের ট্রাম্পের 37% শুল্ক আরোপ বাংলাদেশের জন্য বেদনাদায়ক বলেছেন নিউ ইয়র্ক টাইমসের অর্থনীতি বিষয়ক সংবাদদাতা অ্যালেক্স ট্রাভেলি।
এতদিন পণ্যের উপর গড়ে 15% করে শুল্ক ছিল। ট্রাম্পের এই পদক্ষেপের ফলে সবচেয়ে বেশি এবং বেদনাদায়কভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ একটি। সংবাদ মাধ্যমটির লাইভ আপডেটে অ্যালেক্স লিখেছেন, জনসংখ্যার দিক থেকে বিশ্বের 10ম স্থানে থাকা দেশটি গত আগস্টে রাজনৈতিক উত্তেজনার পর থেকে সংকটে রয়েছে। মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পের প্রায় 6 দিন পরও জীবিতদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে উদ্ধার কর্মীরা। নিখোঁজদের খোঁজ পেতে চেষ্টা চালাচ্ছে চীন, রাশিয়া, ভারত সহ বিভিন্ন দেশের উদ্ধার কর্মীরা। এর মধ্যে মিয়ানমারে 20 দিনের সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিল জান্তা সরকার। তবে দেশটির সামরিক বাহিনী সতর্ক করে বলেছেন, বিদ্রোহীরা যুদ্ধবিরতি ভঙ্গ করলে পাল্টা ব্যবস্থা গ্রহণ করবেন তারা। ভয়াবহ ভূমিকম্পের ফলে মিয়ানমারের বহু ভবন, সেতু ও রাস্তাঘাট ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ ও ইন্টারনেট পরিষেবাও বিচ্ছিন্ন অনেক জায়গায়। ভূমিকম্পে বিধ্বস্ত মিয়ানমারের জন্য আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক সহায়তার আবেদন করেছে সামরিক সরকার। ইতিমধ্যে মিয়ানমারে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা দিয়েছে দেশটির সামরিক জান্তা। ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদার করতেই 2 এপ্রিল থেকে 22 এপ্রিল দেশ জুড়ে এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে বলে বুধবার জানানো হয়। যদিও জান্তা সরকারের আগে বিদ্রোহী গোষ্ঠীগুলো সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দেয়। তবে দেশটির সামরিক বাহিনী সতর্ক করে বলেছে, বিদ্রোহীরা যুদ্ধবিরতি ভঙ্গ করলে পাল্টা ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে নিখোঁজদের খুঁজে পেতে চেষ্টা চালাচ্ছে চীন, রাশিয়া, ভারত সহ বিভিন্ন দেশের উদ্ধার কর্মীরা। জান্তা সরকার জানিয়েছে, এই ভূমিকম্পে এখন পর্যন্ত 3000-এরও বেশি মানুষ মারা গেছে, আহত হয়েছে 4500-এর বেশি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS এর সংখ্যা, ভয়াবহ এই ভূমিকম্পে মিয়ানমারে প্রাণহানি 10,000 ছাড়াতে পারে। এই দুর্যোগে থাইল্যান্ডেও মৃত্যু হয়েছে 21 জনের। ভূমিকম্পের সময় সকলেই নামাজের জন্য জড়ো হয়েছিল। ভেবেছিলাম আগের ভূমিকম্পের মতো এটি শীঘ্রই শেষ হয়ে যাবে, কিন্তু কম্পন আরো তীব্র হয়ে ওঠে। ছাদটি আমাদের উপর ভেঙে পড়ে এবং সবাই ভিতরে আটকা পড়ে যায়। গেল শুক্রবার মিয়ানমারে 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়। 11 মিনিটের মাথায় 6.4 মাত্রার পরাঘাত হয়। জাতিসংঘের মতে 30 লক্ষেরও বেশি মানুষ ইতিমধ্যে বাস্তুচ্যুত হয়েছে। প্রায় 2 কোটি মানুষ দুর্যোগের মুখোমুখি হয়ে আছে ভূমিকম্পের আগে থেকেই। চন্দ্রা, নিউজ 24। প্রতিরক্ষা মন্ত্রীর পর এবার গাজা দখলের হুমকি দিলেন নেতানিয়াহু। এর মধ্যেই উপত্যকা জুড়ে হামলাও চালিয়ে যাচ্ছে তারা। এতে নিহত হয়েছেন আরও 80 ফিলিস্তিনি। এর মধ্যেই জাবালিয়া শরণার্থী শিবির, জাতিসংঘের ক্লিনিক সহ বিভিন্ন অঞ্চলে আগ্রাসন অব্যাহত রেখেছে IDF। এদিকে ICCর পরোয়ানা উপেক্ষা করে হাঙ্গেরি সফরে গেলেন নেতানিয়াহু। গাজা দখলের হুমকিকে বাস্তবে পরিণত করতে ফিলিস্তিনিদের ওপর আগ্রাসনের মাত্রা বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। বুধবার ভোর থেকে উপত্যকার জনবহুল অঞ্চল লক্ষ্য করে হামলা জোরদার করে তারা। রাফা শহর, জাবালিয়া শরণার্থী শিবির, জাতিসংঘের ক্লিনিক সহ বিভিন্ন অঞ্চলে আগ্রাসন চালিয়ে বহু ফিলিস্তিনিকে হত্যা করেছে জায়ানবাদীরা। এর তীব্র নিন্দা জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এর মধ্যেই প্রতিরক্ষা মন্ত্রীর পর গাজা দখলের হুমকি দিলেন নেতানিয়াহু। বুধবার এক ভিডিও বার্তায় তিনি দাবি করেন, গাজার দক্ষিণাঞ্চলে 2 শহর রাফা এবং খান ইউনিস মাঝামাঝি এক সময় মোরাগ এক্সিস বলে ইহুদি অধ্যুষিত একটি এলাকা ছিল। আমরা গাজা উপত্যকাকে ভাগ করছি এবং ধাপে ধাপে তাদের হামাসের উপর চাপ বাড়াচ্ছি যেন তারা জিম্মিদেরকে আমাদের কাছে ফিরিয়ে দেয়। এবারের সামরিক অভিযানের অন্যতম লক্ষ্য মোরাগ এক্সিসকে ফের ইসরায়েলের নিয়ন্ত্রণে নিয়ে আসা। এতে রাফা শহর ও রাফা সীমান্ত ক্রসিং সম্পূর্ণ ইসরায়েলের নিয়ন্ত্রণে চলে আসবে। চলমান এ পরিস্থিতিতে আন্তর্জাতিক অপরাধ আদালত ICCর গ্রেফতারি পরোয়ানাকে পাত্তা না দিয়েই হাঙ্গেরি সফরে গিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
এদিকে জিম্মিদের মুক্তি ও যুদ্ধবিরতির বিষয়ে কোনো সিদ্ধান্তে না পৌঁছেই নেতানিয়াহুর এ সফরের প্রতিবাদে বিক্ষোভ করেছেন তেল আবিবের বাসিন্দারা। বুধবার প্লাকার্ড হাতে ব্যানার নিয়ে বেন গুরিয়ন বিমানবন্দরে জড়ো হন বিক্ষুব্ধরা। দেন নেতানিয়াহু বিরোধী নানা স্লোগানও। আফরিন মৌ, নিউজ 24। নিউজ 24 গ্লোবাল টাইমে নিচ্ছে একটা বিরতি, ফিরছে আবারও, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত নিউজ 24 গ্লোবাল টাইমে। চলমান উত্তেজনার মাঝে ইয়েমেনে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার রাতে চালানো এক বিমান হামলায় দেশটিতে কমপক্ষে 5 জন নিহত হয়েছেন। মার্কিন বাহিনী ইয়েমেনের আল হুদাইদা, হাজ্জা এবং সাদাহ প্রদেশে ব্যাপক বিমান হামলা চালিয়েছে। এই হামলাগুলো যুক্তরাষ্ট্রের ইয়েমেন বিরোধী আগ্রাসনের নতুন মাত্রা হিসেবে দেখা হচ্ছে। এদিকে লোহিত সাগরের উত্তরে অবস্থিত মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস ট্রুম্যানে বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে হামলা চালানোর দাবি করেছেন হুতি যোদ্ধারা। যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনার মধ্যে ইরানের পাশে দাঁড়ালো আরব সহ বেশ কয়েকটি উপসাগরীয় দেশ। ইরানে হামলা ঠেকাতে নিজেদের আকাশ সীমা ব্যবহারের অনুমতি বন্ধ করেছে কাতার, কুয়েত, সৌদি ও আমিরাত। ফলে মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এক প্রকার কূটনৈতিক সংকটে পড়েছে। পারমাণবিক ইস্যুতে ইরানের অনড় অবস্থান ঘিরে মধ্যপ্রাচ্যে ট্রাম্প প্রশাসনের হুমকি ধামকিতে নতুন বাজছে যুদ্ধের দামামা। যুক্তরাষ্ট্র যখন ইরানের হামলায় হুমকি দিচ্ছে, তখন ইরান নিজেদের সামরিক বাহিনীকে প্রস্তুত রাখার ঘোষণা দিয়েছে। ইরানের এলিট ফোর্স IRGC হুঁশিয়ারি, মার্কিন বাহিনী আক্রমণ চালালে ভারত মহাসাগরে অবস্থিত যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের নৌঘাঁটিও শিকার হবে হামলায়। এদিকে ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান ইঙ্গিত দিয়েছেন দেশটি নিজেদের পরমাণু কর্মসূচি আরও জোরদার করতে পারে। যুক্তরাষ্ট্র সম্প্রতি ইরানের মিত্র ইয়েমেনের হুতিদের উপর বিমান হামলা চালিয়েছে। তবে উপসাগরীয় দেশগুলো যুক্তরাষ্ট্রকে সহায়তা না করায় তেহরান আরও শক্তিশালী অবস্থানে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্র যদি ইরানে সামরিক অভিযান চালায়, তাহলে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘর্ষ দেখা দিতে পারে। ইরান পাল্টা হামলার জন্য প্রস্তুত এবং উপসাগরীয় দেশগুলোর এই অবস্থান তাদের কৌশলগত সুবিধা দেবে। উপসাগরীয় অঞ্চলে তেল সমৃদ্ধ মিত্র দেশগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে হামলায় সহযোগিতা না করাটা ইরানকে সাহস যোগাবে। ওয়াশিংটনের সঙ্গে দর কষাকষিতে তেহরানকে শক্তিশালী অবস্থানে রাখবে। বিশ্ব কূটনীতিতে ইরান ও যুক্তরাষ্ট্রের এই উত্তেজনা নতুন মেরুকরণ তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। চন্দ্রা, নিউজ 24। বিরোধী দলগুলোর তীব্র আপত্তির মুখে ভারতের লোকসভায় পাশ হলো সংশোধিত ওয়াকফ বিল। এতে বিলের পক্ষে 288 এবং বিপক্ষে 232 জন সাংসদ ভোট দেন। বৃহস্পতিবারে বিলটি রাজ্যসভায় উত্থাপন করা হলেও লোকসভার মতো রাজ্যসভাতেও বিলটি পাশ করাতে বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএ-কে বিশেষ বেগ পেতে হবে না বলে মনে করা হচ্ছে। বুধবার লোকসভায় বিল পেশ করার আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংক্ষিপ্ত বক্তৃতায় বিল নিয়ে সরকারের অবস্থান জানান। এরপর কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু ওয়াকফ সংশোধনী বিল 2025 পেশ করেন। বৃদ্ধাশ্রমে বসবাসকারীদের মাঝে আনন্দ ছড়িয়ে দিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন আয়ারল্যান্ডের এক কৃষক। নার্সিং হোমগুলোতে আলপাকা পাখি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন তিনি, আর পাখির সঙ্গে খেলা করতে পেরে খুশি প্রবীণরা। সাদা ও কালো রঙের আলপাকা পাখি ঘুরে বেড়াচ্ছে নার্সিং হোমগুলোতে, আর তাদের কাছে নিয়ে আদর করছেন এখানে থাকা প্রবীণরা। বড় বিশাল বাদামি চোখ বিশিষ্ট এসব আলপাকা পাখি দেখা মেলে আয়ারল্যান্ডের নার্সিং হোমে। এখানে থাকা প্রবীণদের একঘেয়েমি জীবন থেকে মুক্তি দিতে এই উদ্যোগ নিয়েছেন আইরিশ কৃষক জো ফেলান। এতে ব্যাপক ইতিবাচক সাড়া পেয়েছেন বলেও জানান তিনি।
তবে শুধু নার্সিং হোমই নয়, বিভিন্ন স্কুলগুলোতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝেও খেলার জন্য নিয়ে যাওয়া হয় এই আলপাকা পাখি। আমরা স্থানীয় স্কুলগুলির সাথে তাদের বিশেষ চাহিদার ক্লাসের সাথে কাজ করি এবং শিক্ষকরা আমাদের বলেন যে বাচ্চাদের উপর এর প্রভাব সত্যিই ইতিবাচক। জো ফেলান জানান তার পরিবার শত শত বছর ধরে ঐতিহ্যবাহী কৃষিকাজের সঙ্গে জড়িত ছিল, তবে তা থেকে বের হয়ে ভিন্ন কিছু করার লক্ষ্যে তিনি এ কাজ করার সিদ্ধান্ত নেন। এর পরপরই পাখিগুলোকে প্রশিক্ষণ দেন বলে জানান তিনি। আফরিন মৌ, নিউজ 24। এই ছিল নিউজ 24 গ্লোবাল টাইমে এখনকার মতো আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।